এখানে কি করিস? ইতি ঘাড় ঘুরিয়ে ইমনের দিকে তাকালো। ইমন মুচকে হেসে তাকিয়ে রয়েছে। ইতির বাবাকে সুন্দর করে সালাম দিয়ে বলল, একটু কথা বলছিলাম আর কি আঙ্কেল। ইতির বাবা সালামের উত্তর দিয়ে ইমনের সাথে টুকটাক কথা বলতে থাকে। তারা কথা বলতে বলতে এক পর্যায়ে হাসাহাসি শুরু করে ইতি সব ঠিকঠাক বুঝতে পেরে ব্যস্ততায় সরে যায় সেখান থেকে। হলুদের সব কাজকর্ম শেষ হতেই সোহার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অনেক রাত হয়ে গিয়েছে প্রায়। সিমিরা চলে গিয়েছে কিছুক্ষণ আগে। সোহা শাওয়ার নিয়ে বেরিয়ে আসতেই ইতি কড়া গলায় বলে, এই চুল শুকিয়ে ঘুমাবি, না হলে খারাপ হবে বলে দিলাম। জ্বর উঠলে আমার আর রক্ষা থাকবে না। সোহা হাই তুলে বলে। আমার অনেক ঘুম পেয়েছে তো আমি কিছু করতে পারছি না। সোহা ব্ল্যাঙ্কেট টেনে ধূপধাপ করে ঘুমিয়ে পড়ল। কিন্তু ইতি থাকতে তা অসম্ভব ব্যাপার। ইতি টেনে সোহাকে উঠিয়ে হাতে হেয়ার ড্রায়ার ধরিয়ে ওয়াশরুমে ঢুকলো। সোহা চেঁচিয়ে চেঁচিয়ে ইতিকে বকা শুরু করলো। শয়তান মহিলা, কোনোদিন বিয়ে হবে না তোর। একটা নিষ্পাপ মেয়ের ঘুম ভাঙিয়েছিস তুই। কোনো দিন ভালো হবে না তোর। দেখবি ইমন ভাইয়া অন্য কাউকে বিয়ে করে ফেলেছে তোকে বরখাস্ত করে। উল্টো পাল্টা প্রলাপ বকতে থাকে আর চুল শুকাতে থাকে। কোনো রকমে অর্ধেক চুল শুকিয়েই ইতিকে বকতে বকতে ঘুমিয়ে গেল সোহা। ইতি ফ্রেশ হয়ে এসে রুমে লাইট অফ করে বেরিয়ে গেল রুম থেকে। এখনও নিশ্চিন্তে ঘুমানো যাবে না, বাড়িতে মেহমানদের জায়গা ঠিক করে দিয়ে আসতে হবে। শান মই বিয়ে কোনো রকমে সোহার রুমের বারান্দায় এসে পৌঁছলো। বারান্দার দরজা খোলা থাকায় সোজা ঢুকে গেল শব্দহীন পায়ে। সোহা ইতিমধ্যে ঘুমে তলিয়ে গিয়েছে। শান হাঁটু গেড়ে সোহার মুখোমুখি হয়ে বসল। নিজের হাতে থাকা একটু হলুদ সোহার গালে লাগিয়ে দিল। সোহার সাথে সাথে কেঁপে উঠে ঠান্ডা হলুদের ছোঁয়া পেয়ে। শান আলতো হেসে সোহার হাত ধরে উল্টো পাশে ঠোঁট ছুঁয়ে দিয়ে ধীর গলায় বলল, কালকে আমি আমার ভালোবাসাকে নিজের করে পাবো। তারপর আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে। আগে কথা বলার জন্য যেই অজুহাত খুঁজতে হতো সেটাও করতে হবে না। তুমি চাইলেও এখন আমার, না চাইলেও আমারই। আমার জীবনের বাকি প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে চাই। আমার আধারে তুমি হয়ে থাকবে আমার হৃদয়ে। আজ শান আর সোহার বিয়ে। সকাল থেকেই বাড়িতে হইচই শুরু হয়েছে। সোহার মা বাবা আর ইতির মা বাবাই সবকিছু দেখছে বলা যায়। সোহার বাবার কোনো ভাই নেই, তাই দেখার মতো ইতির বাবাই তার একমাত্র বন্ধু রয়েছে। আর বাকিরা তো রয়েছেই আত্মীয়তার পরিচয়ে। ইতির মা তার কাজের ব্যস্ততার মাঝে সোহাকে উঠিয়ে দিয়ে গেল। ইতি অনেক রাতে ঘুমিয়েছে, এখন ডাকলেও কাজ হবে না। সোহা নিজেই তাকে টেনে হিচড়ে ডেকে তুলবে, তাই আর ডাকার প্রয়োজন মনে করল না। সোহা ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে মিরের সামনে দাঁড়ায়। চোখ খুলে নিচের গালে হলুদ দেখে সোহা অবাক হয়ে যায়। ইতি ঘুমে কাতর, সেদিকে পাত্তা না দিয়েই সোহা ইতিকে ডাকতে ডাকতে বলে, ইতি দেখ আমার গালে হলুদ কিভাবে এসছে। আমি তো রাতে শাওয়ার নিয়েই ঘুমিয়েছিলাম, রাতে তো ছিল না। হলুদ এখন কিভাবে আসলো? তুই দিয়েছিস নাকি? ইতির নড়চড় না দেখে সোহা ইতির কাছে গিয়ে ধাক্কাতে ধাক্কাতে ঘুম থেকে উঠালো। ইতি সোহাকে কোষণ দিয়ে বাড়ি মেরে বলে, ধুর, দূরে গিয়ে মর পাগলি, একটু ঘুমাতে দিচ্ছিস না আমাকে? সোহা চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, কি বললি তুই আমাকে? আমি পাগলিনি? তুই শাঁকচুন্নি, ঘুম থেকে ওঠ বলছি। সোহা টেনে টেনে ইতিকে ঘুম থেকে ওঠালো। ইতি উঠে বসে সোহার চুল টেনে দাঁতে দাঁত চেপে বলে, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস আজ, আর এখনো ঠিক হলি না। সোহা দাঁত কেলিয়ে বলল, আমি ঠিক হয়ে গেলে তোদের জ্বালাবে কে? আর সোহা তো সোহাই, সোহা বদলাবে না কখনো। এবার বল আমার গালে এত হলুদ এসছে কি করে? ইতি সোহার মুখ ধরে চোখ ছোট ছোট করে এদিক ওদিক দেখে দুষ্টু হাসি দিয়ে বলল, আমার কি মনে হচ্ছে বলতো? রাতে তুই ঘুমানোর পর শান ভাইয়া চুপি চুপি এসে তোকে হলুদ লাগিয়ে দিয়েছে। আহা, কত রোমান্টিক আমার দুলাভাইটা। সোহা খেপে বলে, তুই মজা করছিস আমার সাথে? ওনার কি আর কাজ নেই রাত বিরেতে আমাকে হলুদ লাগিয়ে দিয়ে যাবে? ইতি সোহার গাল টিপে বলে, হলুদ লাগিয়ে যেতেই পারে, আমার কথা তো সত্যও হতে পারে। হবু বউকে একটু হলুদ ছোঁয়ানোর ইচ্ছা তো জাগতেই পারে, অসম্ভব কিছু তো নয়, তাই না? সোহা ভাবনায় পড়ে গেল।
ইতি সোহাকে ভাবনায় রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে শান সেই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। তার নিজের বিয়েতে সে নিজেই তদারকি করছে সব কিছুর। ঘুরে ঘুরে বাড়ির ডেকোরেশন দেখছে, বাকি সব কিছু ঠিক রয়েছে কিনা সবই দেখছে। মোসাফিক চৌধুরী শানের কাজকর্ম দেখে বিরক্ত হয়ে বলল, মনে হচ্ছে আমার বাড়ির লোকজন সব মরে গিয়েছি। আমরা তো সব দেখছি, তুমি আবার এসব করছো কেন? অন্য কাজ করো, গিয়ে যাও। শান মুখ ছোট্ট করে বলল, আর কি করব বাবা, বিয়ের দিন তো আর থানার কাজ করব না, ছুটি নিয়েছি তো, তাই আর কোনো কাজ নেই। মোসাফিক চৌধুরী মুখ দিয়ে শ্বাস ফেলে বিরক্তির চেহারা নিয়ে চলে গেল। শান তামিমের পাশে সোফায় গিয়ে বসল। তামিম সোফায় বসে বসে ঘুমুচ্ছে। সোহার বাড়ি থেকে এসে রাত সবগুলো ছেলে ভোর রাত পর্যন্ত নাচ গান করেছে। বলতে গেলে ব্যাচেলার পার্টি ছিল। শান তামিমের চোখে মুখে পানি দিয়ে বলতে থাকে, কি রে তামিম, সোহাকে বিয়ে করে বাসরও করে ফেললাম, আর তুই এখনো ঘুমাচ্ছিস? এই তো ক্রাশের প্রতি ভালোবাসা? ছি ছি ছি। আধো আধো ঘুমে শানের কথা কানে ঢুকতেই তামিম হুড়মুড়িয়ে বসে বলতে থাকে, কি বলছো কি ভাইয়া? আমি এত ঘুমিয়েছি? তোমাদের বিয়ে কখন হয়েছে? আমাকে ডাকোনি কেন তুমি? তামিম শানকে ভাবলেশীন ভাবে বসে থাকতে দেখে মুখ কুঁচকে বলল। তুমি মিথ্যা বললে কেন? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন? শান থমকে বলল, ভাঙামো না তো আর কি করব, এটা বিয়ে বাড়ি, সবগুলো ছেলে মরার মতো ঘুমাচ্ছে এখনো। আর দেখ তাকিয়ে, মেয়েরা সেই সকালে উঠেই সাজগোজ শুরু করে দিয়েছে। তামিম সোজা হয়ে বসে বলল। হ্যাঁ, তোমারই তো বিয়ে, তুমিও গিয়ে সেজে নাও। শান বিড়বিড় করে বলল, থাক, আমি ছেলে হয়ে সাজলে মেয়েদের আর খোটা দিতে পারবো না তাদের মেকআপ নিয়ে। তাছাড়া আমার আর সাজের কি দরকার? আমি কি সুন্দর না নাকি? এবার গিয়ে ছেলেদের ডেকে তোল, কোথায় না ঘুমিয়ে কাজ করবে, কিন্তু মহাশয়রা ঘুমাচ্ছে। শানের কথা শুনতে শুনতে সিঁড়ি দিয়ে নেমে আসে সবাই। ঈশান শার্টের হাতা উপরে পড়তে পড়তে শানের পাশে এসে বসল। স্বামীর সহ সব কাজিনরা যা আছে সবাই ঘুমে ঢুলতে ঢুলতে এসে বসে। ইমন হাই তুলে বলল, রাতে যে কত বড় হেল্প করেছিস সেটা পাওনা দিয়েছিস? শান পা নাচাতে নাচাতে বলল, কিসের পাওনা? হাত পা দেখেছিস? 2 ঘা বসিয়ে দেব, তখন সব পাওনা পেয়ে যাবি। ঈশান ভ্রু কুঁচকে বলল। কিসের পাওনা? কি করেছিস তোরা? ইমন জায়গা থেকে উঠে এসে ঈশানের কাছে আসলো বলার জন্য। তা দেখে শান এক লাফে উঠে গেল। ইমনের কাছে গিয়ে ইমনকে দূরে নিয়ে সাবধান করে বলল, ভেবেচিন্তে কাজ করবি কিন্তু, না হলে খবর আছে তোর। ইমন মুখ বাঁকিয়ে বলল, সোহার বারান্দায় মই ধরার বদলে কোনো পাওনা দিয়েছিস তুই আমায়? আবার বলছিস ভেবেচিন্তে কাজ করতে? শান ভ্রু কুঁচকে বলল, তুই তো জাস্ট মই ধরেছিস, তাও কয়েক মিনিটের জন্য। তোর হলুদের সময় আমি কয়েক ঘন্টা পাহারা দেব তোকে। ইমন খুশি হয়ে বলল। এই না হলে আমার বন্ধু? ও, এই ব্যাপার তাহলে। শান আর ইমন চমকে পিছনে তাকায়। স্বামীর আর ঈশান সবই শুনে ফেলেছে। শান অগ্নি দৃষ্টিতে ইমনের দিকে তাকালো। ইমন অপরাধীর মতো দাঁড়িয়ে রয়েছে। স্বামীর বলল, তোরা কি রে, আমি নিজের বিয়ে তো এমন কিছু ভাবিনি, আর তুই আমার ভাই হয়ে এত ফাস্ট। এবার তো মনে হচ্ছে তোকেই আমার আগে বিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, তাহলে তুই শিখতে পারতাম। ঈশান স্বামীরের মাথায় চাটা মেরে বলল, ছাগল, তোর বিয়ে হয়ে গেছে, এখন এসব বলে নিজের মান সম্মান খাচ্ছিস কেন? তবে শানকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ নয়। ঈশানের সন্দেহী কণ্ঠ শুনে শান ঢোক গিলল। তখনই শাহানাজ বেগম ডাকল শানকে। শান আলতো হেসে বলল, আমি যাচ্ছি। শান কোনো রকমে পালিয়ে গেলেও ঈশান আর স্বামীর ইমনকে চেপে ধরে। কিছুক্ষণের মধ্যে নাইসা আসলো দৌড়ে, ঈশানের আঙ্গুল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, পাপা মামনি অসুস্থ, মাম্মা ডাকছে তোমাকে। স্বামীরের ভ্রু কুঁচকে যায় সিমির কি হয়েছে হঠাৎ। স্বামীর ছুটে চলে যায়। ঈশান ও ইমনকে ছেড়ে নাইসাকে নিয়ে গেল রুমে। সিমির হাত পা ঘষছিল। নীলা আর স্বামীরের এক ফুফাতো বোন। স্বামীর সিমির পাশে বসতে বসতে অস্থির হয়ে বলল, সিমির কি হয়েছে ভাবি? ঈশান আসতেই ঈশানকে বসার জায়গা দিয়ে উঠে দাঁড়ায় নীলা আর বলল, জানি না, কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। সকাল থেকে দুর্বল লাগছিল মেয়েটাকে।
স্বামীর অস্থির হয়ে পড়ে সিমিকে নিয়ে। নীলা সেই মেয়েটাকে বলল, শোনো, মাকে ছাড়া বাইরে আর কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? মেয়েটা মাথা নেড়ে বেরিয়ে গেল। ঈশান রুম থেকে তার স্টেথোস্কোপ আর কিছু জিনিস এনে সিমির চেক আপ করতে থাকে। নীলা কয়েকবার চোখে মুখে পানি ছেটালে সিমির জ্ঞান ফিরে আসে। ঈশান চেক আপ করে মিটমিট করে হাসতে থাকে। স্বামীর করুণ স্বরে বলল, ভাইয়া তুমি হাসছো কেন? কি হয়েছিল বলবে তো? ঈশান মুচকি হেসে বলল, সুখবর এসেছে ফ্যামিলিতে, আরও একজন নতুন মেম্বার আসতে চলেছে। সিমি অবুঝ দৃষ্টিতে তাকিয়ে থেকে স্বামীর বলল, তা তো আছেই, আজ সোহা। নীলা বুঝতে পেরে শব্দ করে হেসে দেয়। ঈশানও তাল মিলিয়ে হাসল। নীলা সিমির মাথায় হাত বুলিয়ে বলল, আরে বোকা না, তোদের দুজনের মাঝে একজন নতুন মেম্বার আসছে, মানে সিমি প্রেগনেন্ট। স্বামীর আর সিমি চোখ বড় বড় করে তাকালো একে অপরের দিকে। শাহানাজ বেগমও রুমে এসেছিল শানকে নিয়ে। দুজন এই কথা শুনেই আটকে যায় সেখানেই। খুশির বন্যা বয়ে যায় সবার মাঝে। শাহানাজ বেগম সিমির কাছে এসে কিছুক্ষণ কথা বলে একে একে সবাই বেরিয়ে গেল। সবাই যেতেই সিমি ফুপিয়ে কেঁদে দেয়। স্বামীর অস্থির হয়ে বলে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? তুমি কি খুশি না সিমি? সিমি স্বামীরকে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে, খুব খুশি আমি, খুব খুশি। স্বামীর হেসে সিমির মুখ তুলে বলে, তো কাঁদছো কেন? তুমি জানো না আজ কত খুশি হয়েছি আমি? স্বামীর সিমি দুই গালে হাত রেখে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিল। সিমি লজ্জা পেয়ে স্বামীরের বুকে মাথা রাখে। সোহার 3 কবুল বলা হলে শান 3 কবুল বলে দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। তাদের এই বন্ধনে শত মানুষ সাক্ষী হয়। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে শান সোহার ঘোমটা উঠিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে দুচোখ জুড়িয়ে দেখতে থাকে। এতগুলো মানুষের মাঝেও কেমন বেহায়ার মতো কাজ করছে শান। মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে সোহার দিকে। সোহার লজ্জা মাখা সেই চেহারা শানের সোহাকে দেখার তৃষ্ণা আরও বাড়িয়ে তুলছে। আর সোহা মাথা নিচু করে তাকিয়ে রয়েছে। লজ্জায় তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইতি শানের পাশে বসে বলল, আরে ভাইয়া, এবার তো দেখা বন্ধ করুন। বউ এখন আপনারই, পরেও মন খুলে দেখতে পারবেন। শান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। সোহা লজ্জায় আরো নুইয়ে যায়। ইতি সহ তাদের চারপাশের ঘিরে রাখা সবাই হেসে ওঠে। নীলা ঈশান এগিয়ে এসে সোহা শানকে স্টেজে নিয়ে বসায়। সিমি বসে বসে সবকিছু দেখছে। স্বামীর তাকে ভালো করে হেলতে দুলতে দিচ্ছে না। তাকে কড়া শাসন করে পাশে বসিয়ে রেখেছে। বিয়ে বর বউয়ের সাথে সবাই ছবি তুলতে ব্যস্ত। শান একটু কথা বলার সুযোগ পাচ্ছে না ভেবেই বিরক্তিবোধে শেষ হয়ে যাচ্ছে। এদিকে ইমন ইতির পেছনে লেগে রয়েছে আঠার মতো চিপকে। ইতি ইমনের কাজকর্ম কিছুই বুঝতে পারছে না। শেষমেশ বিরক্ত হয়ে দুই কোমরে হাত রেখে বলল, কি সমস্যা আপনার? আঠার মতো লেগে আছেন কেন? যেখানেই যাচ্ছি পিছু পিছু যাচ্ছেন যে? ইমন শান্তভাবেই এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, কেন গেলে কি সমস্যা? আমি তা বুঝতে পারছি না। প্রেমিকার সাথে হাঁটলেও সমস্যা এখন? কোথায় যখন একা একা থাকি তখন তো বলো আমি তোমাকে ভালোই বসি না। ইতি সন্দেহী কণ্ঠে বলল, মতলব কি আপনার? আজ হঠাৎ এত ভালোবাসা উতলা হয়ে পড়েছে কেন আপনার? ইমন রাগী গলায় বলল, এটাই তোমাদের মেয়েদের সমস্যা। একটু ভালোবাসছি তাতেও সহ্য হয় না, আর যখন দূরে দূরে থাকি তখনও সহ্য হয় না, তাই না? ইতি অসহায় চাহনি দিয়ে বলল, আচ্ছা যান, আপনাকে আর কিছু বলছি না। আপনার যা ইচ্ছে করুন। এখন আঠার মতো কেন, রোশনির মতো আমার সাথে আটকে থাকলেও কোনো কিছু বলবো না। ইমন মাথা নেড়ে বলল, তাহলে কাজ করতে থাকো নিজের মতো, আর আমাকেও করতে দাও। ইতি নিঃশ্বাস ফেলে ইমনকে নিয়ে দাঁড়িয়েই থাকে। দরকারি কাজ যখন নেই তখন অযথা পুরো বাড়িতে টোটো করার মানে দেখল না। ইমন ইতির পাশেই দাঁড়িয়ে রইল। শানের কাজিন আকাশের নজর পড়েছে ইতির ওপর। তাই ইমন চায় না আকাশ কোনো সুযোগ পায় ইতির কাছে আসার। অনেকক্ষণ পর শান সুযোগ পেল সোহার সাথে কথা বলার। শান ধীর গলায় শুধালো, ফোন কোথায় তোমার? সোহা বোকার মতো শানের দিকে তাকিয়ে বলল,
আমার ফোন রুমে তালা মেরে ফোন তো চার্জে দিয়ে রেখেছি। শান অবাক চোখে সোহার দিকে তাকিয়ে বলল। বাড়িতে এত মানুষ থাকতে রুম তালা দিয়েছ কেন? সোহা বিড়বিড় করে বলল। এত মানুষ দেখেই তো রুমে তালা দিতে হয়। আমার এত সুন্দর গোছানো রুমটা যদি সবাই ঢুলে নষ্ট করে ফেলে, আর আমার জিনিসপত্রও তো আছে, কিছু যদি চুরি হয়ে যায়। শান চোখ বড় বড় করে নিঃশ্বাস ফেলে বলল। আমি একটা গুড নিউজ দেওয়ার জন্য তোমাকে ফোন করেছিলাম, তা তো দেওয়াই হলো না। সোহা ভ্রু কুঁচকে আগ্রহী হয়ে বলল। কি গুড নিউজ? শান মুচকি হেসে বলল। ছোট ভাবি প্রেগনেন্ট। সোহা চোখ বড় বড় হয়ে গেল, খুশিতে চেঁচিয়ে উঠল। কি বলছেন? সোহার চিৎকারে আশেপাশের প্রত্যেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। সোহা খুশিতে কেঁদে দেবে এমন অবস্থা, বউয়ের এমন কাজে সবাই উৎসাহ নিয়ে তাকিয়ে রয়েছে কি হয়েছে বোঝার জন্য। শান মাথায় হাত দিয়ে বসে আছে নিজের বোকামির জন্য। এখন কথাটা না বললেই ভালো হতো। আর বাড়ির লোক সবাই সোহার কাছে দৌড়ে এলো। শাহানাজ বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে সোহা? চিৎকার করলি কেন এভাবে? সোহা খুশিতে গদগদ হয়ে বলল। আপু প্রেগনেন্ট, আপুর বেবি হবে, আমার অনেক খুশি লাগছে। সোহা খুশিতে কি করবে কিনা। বাড়ির সবাই সোহাকে দেখে হাসাহাসি করছে। রিয়ানা রহমান রেগে বলল। বাদর মেয়ে, চুপচাপ বসে না থেকে চিৎকার চেঁচামেচি করার কি দরকার আছে? আশেপাশে মানুষ কি ভাববে? চুপ করে বসে থাক, এসব কথা যেন কারো কানে না যায়। মায়ের ধমক খেয়েও সোহা চুপ হতে পারল না। ইতি আর ইমন সোহাকে এসব কথা ভোলাতে অন্য গল্প জুড়ে দেয়। তাও অনেক সময় পর সোহা সিমির ব্যাপার থেকে মনোযোগ সরাতে সক্ষম হয়। বিদায়ের সময় বাড়ির প্রত্যেকের চোখে পানি দেখা দেয় সোহার জন্য। সোহা তার মা বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। ইমতিয়াজ রহমান সব সময় শক্ত থাকলেও মেয়েকে বিদায় দেওয়ার সময় নিজেকে সামলে উঠতে পারেনি। ইতি আর ইতির মা বাবার জন্যেও সোহা কেঁদেছে। সোহাকে গাড়িতে বসানোর পর ইমতিয়াজ রহমান শানের সাথে কথা বলল। শান কথা শেষ করে গাড়িতে বসে পড়লে গাড়ি স্টার্ট দেওয়া হয়। সোহা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। শান সোহার হাতের উপর হাত রেখে আশ্বস্ত দিয়ে বলল। এভাবে কেঁদো না, আমরা তো আবার আসবো। সোহা কান্নার মাঝেই শানের হাতের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। যতই সান্ত্বনা দিক না কেন মা বাবাকে ছেড়ে আসার কষ্ট মুহূর্তেই চলে যাবে না। শানের রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে শানের পছন্দে। এসব নিয়ে সোহার পছন্দের সম্পর্কে ধারণা ছিল না, এমনকি সিমিও বলতে পারেনি। তাই শান নিজের পছন্দের রুম সাজিয়ে নিয়েছে। খাটের একদম মাঝখানটায় সোহাকে বসানো হয়েছে। সোহার পাশে বসে নীলা, সিমি সহ আরও কয়েকজন কাজিন গল্প করছে। এতগুলো মেয়ের মাঝে তামিম একা একজন ছেলে যে কিনা সোহার পাশে বসে রয়েছে। সবাই বারবার তাকে যেতে বললেও সে সোহার সাথে কথা বলতে ব্যস্ত। সোহা তামিমের সাথে কথা বলছে আর পুরো রুমটায় বারবার চোখ বোলাচ্ছে। তার খুব পছন্দ হয়েছে সাজানোটা। মনে মনে অনেক নার্ভাস থাকলেও কাউকে বুঝতে দিচ্ছে না। কিছুক্ষণ পর নীলা জোর করে তামিম সহ সবাইকে নিয়ে বেরিয়ে গেল আর যাওয়ার আগে সোহাকে অল দ্য বেস্ট বলে গেল। সবাই চলে যেতেই সোহার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে, ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়েই সোহা ভয়ে লাফিয়ে ওঠে। শান এসেছে বুঝতে পেরে ঘোমটা টেনে শক্ত করে ধরে রাখে আর চোখ মুখ খিচে সুরা পড়তে থাকে। শান সোহার কাজ দূর থেকেই বুঝতে পারছে। সোহাকে ভয় পেতে দেখে ঠোঁট চেপে হাসল। শান সোহার সামনে গিয়ে বসল। সোহার ঘোমটা সরাতে চাইলে সোহা আরো শক্ত করে ধরে ফেলে। শান এবার হেসে দেয় শব্দ করে আর বলে, আরে বোকা মেয়ে, তোমাকে খেয়ে ফেলবো না আমি। সোহা লজ্জা পেল শানের কথায়। সোহা আলতোভাবে হাত সরিয়ে মাথা নিচু করে রাখে। শান ঘোমটা উঠিয়ে সোহাকে দেখতে থাকে। লজ্জায় আর নার্ভাসনেসের মাঝে বিয়ের সাজটা যেন সার্থক। শান সোহার হাত ধরে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। সোহা লজ্জায় চোখ বন্ধ করে দেয়। শান সোহাকে স্বাভাবিক কণ্ঠে বলতে থাকে,
শান সোহাকে স্বাভাবিক করতে বলল। বাদর রানীও লজ্জা পায়, আমি ভাবতেই পারিনি সোহা লজ্জা পাবে। সোহা ভ্রু কুঁচকে শানের দিকে তাকিয়ে বলল। কেন, লজ্জা পাওয়া কি নিষেধ আমার জন্য? আমাকে লজ্জা পাওয়ার থেকে কে বয়কট করেছে? শান বলল। বয়কট কেন করা লাগবে? তোমাকে দেখে কে বলবে তুমি এতক্ষণ লজ্জা আর নার্ভাসনেসে মরে যাচ্ছিলে? সোহা হেসে দিল শানের কথায়। শান পাশে রাখা খাবার প্লেটটা সোহার সামনে ধরে বলল। খিদে পেয়েছে নিশ্চয়ই, মা পাঠিয়েছে তোমার জন্য। খাবার দেখেই সোহা বুঝতে পারল তার খিদে পেয়েছে। সকালে খাওয়া হয়েছিল আর খাওয়া হয়নি, শুধু নিয়ম করতে কিছুটা খেয়েছিল। সোহা প্লেট নিতে চাইলে দেখে শান ছাড়ছে না। সোহা শানের দিকে একবার তাকিয়ে মুখ ফুলিয়ে বলল। খিদে পেয়েছে তো দিচ্ছেন কেন? শান আলতো হেসে বলল। খাবে তো, আগে নামাজটা শেষ করে নাও, তারপর ফ্রেশ হয়ে খাবে। শানের কথাই সোহা জিভ কাটল। তার নামাজের কথা মাথাতেই ছিল না। সোহা আর শান অজু করে তাদের নামাজ করে নিল আগে। শান সোহাকে ফ্রেশ হয়ে আসতে বললে সোহা কনফিউজড হয়ে যায় শাড়ি পরবে নাকি অন্য কিছু। সোহাকে লাগেজের সামনে বসে থাকতে দেখে শান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। কি হয়েছে? সোহা মাথা নেড়ে কিছু না বোঝালো। তবে কিছুক্ষণ পর শান বুঝে গেল কি হয়েছে, তাই শান্ত স্বরে বলল। তুমি এখন রুমেই আছো, যেটা তোমার কমফোর্টেবল লাগবে সেটাই পরবে। শান কথা শেষ করে ওয়াশরুমে চলে গেল। সোহা হেসে 3 পিস বের করে নিল। শান ফ্রেশ হতে হতে একে একে সব চুড়ি গহনা সব খুলে চুলও কোনো রকমে খুলতে সক্ষম হয়। শান ফ্রেশ হয়ে বের হতেই সোহা দেখল শান শেরওয়ানি চেঞ্জ করে একটা সাদা শার্ট পরেছে। আর যাই হোক, শানকে সাদা শার্টে অসম্ভব সুন্দর লাগে সোহার কাছে। মনে হয় ছেলেটার রূপ গাছে ধরেছে আর বেয়ে বেয়ে পড়ছে। সোহা শানকে দেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। শান সোহার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর সোহা শাওয়ার নিয়ে বের হলো। টাওয়াল রেখেই শানের পাশে বসে বলল। ডিম। শান আবদার করে বলল। আমি খাইয়ে দেই। সোহা কিছুটা অবাক আর অস্বস্তি নিয়ে তাকায়। শান ঠোঁটের কোণে মিহি হাসি নিয়ে সোহাকে খাইয়ে দিতে শুরু করে। সোহাও খেতে শুরু করলো। অস্বস্তি নিয়ে বসে থাকলে আর খাওয়া হবে না তার। সোহা খেতে খেতে অস্পষ্ট স্বরে বলে ওঠে। আপনি খেয়েছেন? শান ভ্রু কুঁচকে বলল। কি বলছো? সোহা মুখের খাবার শেষ করে বলল। আরে বলেছি আপনি খেয়েছেন কি না। শান মাথা নেড়ে বলল। হ্যাঁ, খাবো না আবার? না খেলেও বেঁধে খাওয়াই, বিয়ে বলে কথা। সোহা ফিক করে হেসে দেয়। শান সোহাকে খাইয়ে দিতে দিতে বলতে থাকে। সোহা, এটা আজ থেকে তোমার বাড়ি। তুমি বাড়ির সবাইকে চেনো আর জানো, তাই কোনো কিছু নিয়ে কথা বলতে বা চাইতে অস্বস্তি বোধ করবে না। তোমার আমার সাথে বিয়ে হয়েছে, এর মানে এই না তোমাকে সবসময় চুপচাপ থাকতে হবে। তুমি বিয়ের আগে যেমন ছিলে সারা জীবন তেমনই থাকবে। আমি চাই সোহা কখনো যেন না বদলায়। ঝগড়া, মারামারি, দুষ্টমি যা ইচ্ছে তাই করবে। আর কখনো কিছু দরকার হলে আগে আমাকে বলবে। তোমার যা চাই তুমি সব পাবে। স্বামী স্ত্রীর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকা জরুরি। কোনো কিছু বলার থাকলে স্পষ্টভাবে বলবে। সব কথা আমার সাথে শেয়ার করবে, বুঝেছো? শানের সবগুলো কথা খুব মনোযোগ দিয়ে শুনল সোহা। শেষে শানের প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে সায় দেয়। শান আর একবার বাঁকা হেসে বলল। তবে একটা কথা মাথায় রেখো, আমার অনেক অত্যাচারও সহ্য করতে হবে এখন থেকে। আফটার অল ইউ আর মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। সোহা লজ্জায় মাথা নিচু করে নেয়। শান হেসে সোহাকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ করে সোহা চুপচাপ সোফায় বসে থাকে। শান সোহাকে বসে থাকতে দেখে কোমরে হাত রেখে বলল। এখানে বসে থাকবে সারা রাত নাকি বাসর করতে চাও? সোহা লজ্জা পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে। শান নিঃশব্দে হাসল। বিছানার দিকে যেতে যেতে হাই তুলে পড়ল। তাড়াতাড়ি এসে শুয়ে পড়ো, আজ অনেক ক্লান্ত, তাই বাসর টাসর করতে পারবো না। সোহা বিড়বিড় করে বলতে থাকে। মুখটা লাগামহীন করে ফেলেছে কয়েকদিনে লোকটা, বারবার লজ্জা দিচ্ছে আমাকে। তুমি এত লজ্জা পেলে কি আর করার? আচ্ছা তাড়াতাড়ি এসো, না হলে কোলে করে এনে শুইয়ে দিব। সোহা তাকিয়ে দেখে শান ইতিমধ্যে শুয়েও পড়েছে। সোহা দ্রুত পায়ে শানের পাশে এসে বসে পড়ে। অনেকটা দূরত্ব বজায় রেখে ঘুমালো।
প্রথম কোনো ছেলের সাথে ঘুমোচ্ছে, অস্বস্তি হবেই। শান সোহাকে দেখে সোহার হাত টেনে হঠাৎ নিজের অনেকটা কাছে নিয়ে এসে গম্ভীর গলায় বলল, এত সাইডিকে ঘুমাচ্ছ কেন? আমি কি খেয়ে ফেলবো নাকি তোমাকে? আমার বেড যথেষ্ট বড় হলেও তুমি এভাবে কিনারায় গিয়ে ঘুমালে আমার বেড আরও বড় হয়েও তোমাকে পড়া থেকে বাঁচাতে পারবে না। আর বিয়ের প্রথম দিনই বউ যদি পড়ে যায়, লোকে কি বলবে? বলবে বউকে বেডে জায়গা দেই না। আমি একজন পুলিশ হয়ে অবশ্যই মিথ্যা অভিযোগ শুনবো না নিজের নামে। সোহা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ছেলেটা ছোট একটা ব্যাপার নিয়ে এত কথা বলে ফেললো, ভাবা চাই। সোহা মাথা নেড়ে শানের টেনে আনা জায়গাতেই অবস্থান করলো। অস্বস্তি নিয়ে শুয়ে থাকতে থাকতে একসময় ক্লান্তি এসে ভর করলো, আর ঘুমের দেশে তলিয়ে যায় ধীরে ধীরে। সোহার গভীর ঘুমের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনে শান সোহার পাশ ফিরল। সোহার ঘুমন্ত মুখের উপর হাত রেখে আলতোভাবে গালে হাত বোলায়। শান সোহার গালে ডিপলে কিস করল। সোহার দিকে তাকিয়ে থাকতে থাকতেই একসময় ঘুমে তলিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সোহা শানকে ঘুমেই দেখতে পেল। সোহা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর শানের ঘুম ভাঙতেই শান আড়ামোড়া ভেঙে উঠে বসে। ওয়াশরুম থেকে আসার পানির শব্দ শুনে পাশ ফিরে দেখে সোহা তার জায়গায় নেই। শান উঠে দাঁড়াতেই দরজায় বাড়ি পড়ল। শান গিয়ে দরজা খুলতে ইমন, স্বামীর তামিম, আকাশ আর দু একজন মেয়ে কাজিন হুড়মুড়িয়ে ভিতরে ঢুকলো। শান ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে এখানে? লটারি লেগেছে নাকি? ইমন দাঁত কেলিয়ে বলল, লটারি তো লাগছে অনেক আগেই। লটারির কি অবস্থা সেটাই দেখতে আসলাম। কোথায় কোথায় আমাদের ভাবি যান? স্বামীর গলা ছেড়ে বলল, সোহা, কিন্তু আমার ভাবি না, শালি। কোথায় লুকিয়ে রেখেছিস আমার একমাত্র শালিকাকে? শান সোফায় আরাম করে বসে বলল, তোমার শালিকে পাখির খাঁচায় বন্দি করে রেখেছি। আমি না চাইলে বের হতে পারবে না। আকাশ উকি ঝুঁকি দিয়ে বলে। আমি খুঁজে বের করতে পারলে কি দেবে আমাকে? শান গম্ভীর গলায় বলল, তুই খুঁজে বের করলে তোকে কঠোরতম অপরাধে কারাগার বন্দি করা হবে। বিনা অনুমতি ছাড়া আমার বউকে কেউ দেখতে পারবে না। শানদের কাজিনদের মধ্যে মিতু নামের মেয়েটি বলল, আজ তোমার বউকে সবাই দেখতে আসবে। দেখো ভেবে এত হাজার হাজার মানুষকে জেলে জায়গা দিতে পারবে তো? ইমন মিতুর পক্ষ নিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, পয়েন্ট। আমাদের থানায় কিন্তু এত জায়গা নেই যে তুই হাজার মানুষকে জেলে ঢোকাবি। তাদের কথার মাঝে নীলা আর সিমি এসে হাজির হলো। শান আর চোখে ইমনদের দিকে তাকিয়ে বলল, তোমরাও কি ওদের মতো মজা নিতে এসেছো আমার সাথে? নীলা ভাব নিয়ে বলল, জি না মশাই, আমরা আপাতত তোমাদের এই ঘর থেকে বিদায় করতে এসেছি। স্বামীর অবাক হয়ে বলল, ও মা, কেন? এখনই তো তোমার সোহাকে সাজানো শুরু করবে নাকি? সিমি চোখ রাঙিয়ে বলল, বিয়ের সব নিয়ম কানুন ভুলে গিয়েছেন নাকি? আর একবার বিয়ে দিতে হবে আপনাকে। এখন নিচে নিয়ে যাব, অনেক মানুষই হয়েছে, তাই শাড়ি পরাতে হবে সোয়াকে। স্বামীর মাথা নেড়ে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার দ্বিতীয় বিয়ের কথা কেন বললে? এখন তুমি যদি চাও তাহলে তো আর কোনো উপায় নেই, আমার আরেকটা বিয়ে করতেই হবে। সিমি খেপে বলল, খুন করে ফেলবো আপনাকে, যান এখান থেকে। সবাই শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে বেরিয়ে গেল। শান মাথা চুলকে বলল, আমি ফ্রেশ হয়ে বের হয়ে চলে যাব। নীলা বলল, ঠিক আছে, তবে দেরি করলে চলবে না। শান মাথা নেড়ে সাই দিল। সোহা বের হতেই শান ওয়াশরুমে ঢুকে গেল হুড়মুড় করে। সোহা অবাক হয়ে গেল। নীলা আর সিমিকে দেখে বলল, কি হয়েছে ওনার? নীলা হেসে বলে, তোমাকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে যেতে এসেছি। শানকে যেতে হবে এখন, তাই ফ্রেশ হয়ে যাব। সোহা ঠোঁট গোল গোল করে ও বলল। নীলা সোহাকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে সোহার থুতনিতে হাত রেখে মুচকি হেসে বলল, বাহ, সবার মতো দেখি আমার সোহা রানীরও বিয়ের পর সৌন্দর্য বেড়েছে। সোহা লজ্জা মাখা হাসি দেয়। সিমি মুচকি হেসে সোহাকে উদ্দেশ্য করে বলল, এবার শাড়ি বের কর, কোনটা পরে নিচে যাবি?
সোহা পুরো লাগেজ এনে বিছানায় রাখলো। শাড়ি বের করতে করতে শান ওয়াশরুম থেকে বেরিয়ে চলেও গেল। সোহা শানের এত তাড়া দেখে মিটমিট করে হাসে। নীলা আর সিমি সোহাকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে গেল। রিসেপশনে সোহাকে সাদা লেহেঙ্গা পরানো হলো। খুব সুষ্ঠুভাবে রিসেপশন শেষ হলে সোহা আর শানকে নিয়ে যাওয়া হয়। শাহানাজ বেগম এত ঝামেলার মাঝে সিমিকে যেতে দেয়নি, বলেছে বিয়ের ঝামেলা শেষ হলেই যেতে। সোহা তামিমকে নিয়ে গিয়েছে, সাথে ইমন আর আকাশ তো আছেই। নাইসাকে নিয়ে যেতে চেয়েছিল, তবে নাইসা মাকে ছাড়া থাকতে পারবে না, তাই নিয়ে যেতে পারেনি। সোহাদের বাড়ি থেকে এসে পড়েছে সবাই। আজ 4 দিন হলো বিয়ের উপলক্ষে আসা সব মানুষ চলে গিয়েছে। বাড়িটা আগের মতো শান্ত হয়ে গিয়েছে। শানও গত পরশু থেকে থানায় যাওয়া শুরু করেছে। এদিকে আজ সোহার ভার্সিটির অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেবে, সেটা নিয়ে সোহা মারাত্মক দুশ্চিন্তায় রয়েছে। শান তার ল্যাপটপ নিয়ে বসে আছে, রেজাল্টের জন্য অপেক্ষা করছে। সোহা পায়চারি করতে করতে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো,